বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের সেই পরিচিত প্রিয় প্ল্যাটফর্ম জুবায়েস জিকে যে প্ল্যাটফর্ম, সেখান থেকে আবারও লাইভ ক্লাসে চলে এসেছি। আজকের ক্লাসটি হবে হচ্ছে বাংলা ক্লাস, এবং আজকে আমাদের ক্লাসের জন্য উপস্থিত আছেন বাংলা ক্লাসটি নেওয়ার জন্য বাংলার অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক, যিনি আমার জুবায়েস বাংলা বইয়ের কো রাইটার। এখনো যিনি খুব পরিশ্রম করে যাচ্ছেন বাংলা বইটির জন্য, সেই দুর্বার সজীব স্যার আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। তো আমরা বাংলা ক্লাসটি করব। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছো যারা রেগুলার থাকো, যেমন এই যে আজিজা, থ্যাংক ইউ আজিজা, প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্বের সাথে করছো। আচ্ছা, এখানে আরেকজন আছে যে বলদ গরু আছে, কিন্তু আমি তাকে আজকে হাইলাইট করছি না। আব্দুল্লাহ ফারুক স্যার, অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনি ক্লাস দেখছেন। অনেকেই এই যে আরেকজন কমন নয়ন আহমেদ, নিশাদ সাবিয়া নয়নকে মেনশন করেছে সম্ভবত। আচ্ছা, এখানে একজনকে দেখতে পাচ্ছি, ওর নাম দিয়েছে হচ্ছে জোবায়ের স্যারের ফ্যান মমিন। মমিন, তুমি যদি এই নাম চেঞ্জ না করো তাহলে কিন্তু তোমাকে আর হাইলাইট করা হবে না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আজকে আমাদের ক্লাসে উপস্থিত, আজকে আমাদের ক্লাস নেওয়ার জন্য উপস্থিত আছে হচ্ছে বাংলার অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক সজীব স্যার। সজীব স্যার আজকে বাংলার কয়েকটি টপিক, 3টি টপিকের উপর আলোকপাত করবেন। যে টপিকগুলি আলোকপাত করবে সেই টপিকগুলির উপরই আজকে তারিখ হচ্ছে 22 তারিখ, 24 তারিখ রাত 9টায় আমাদের এক্সাম হবে। তোমরা যারা রেগুলার আছো তারা জানো। এরপরেই কিন্তু আমাদের সাধারণ জ্ঞানের ক্লাস আবার হবে। আর আমার সাথে আরো আজকে উপস্থিত আছেন অনেক স্যার, ওই যে কিউট বয় অনেক স্যার আছেন। তো আমরা পরীক্ষা নিব, তো সেটা হচ্ছে গ্রুপে। তো ওই গ্রুপের সাথেও তোমরা থাকবে, পেজের সাথেও তোমরা থাকবে। সজীব স্যার আসবেন, এখন আমাদের ক্লাসে জয়েন করবে। কিন্তু তার আগে আরেকটা ঘোষণা, আজকে যেহেতু অনেক স্যারও আছে, সজীব স্যারও আছে, আমার বাসায় এসেছেন, তো ওনাদেরকে যদি আজকে আপ্যায়ন না করি তাহলে আসলে কেমন হবে। এই জন্য জিজ্ঞেস করেছিলাম আমার কি খাবে, তো চিকেন আজকে হবে, চিকেন কোপ্তা। ঠিক আছে, আজকে হবে চিকেন কোপ্তা, সেই সাথে হবে হচ্ছে অনিয়ন রিং, এবং আমি নিজে বানাবো। স্যার যখন ক্লাস নেবেন আমি তোমাদের সব কয়টা কমেন্ট দেখবো, এবং ওই যে চিকেন কোপ্তা আর অনিয়ন রিং বানাবো, এরপর স্যারদের দুইজন স্যারকেই খাওয়াবো। তো আমি আশা করব তোমরা আগের ক্লাসগুলির মতোই ক্লাসে সরব থাকবে, কমেন্টে সরব থাকবে, এবং কমেন্টে সরব থাকবে, এবং হচ্ছে বাংলা ক্লাসটি নিষ্ঠার সাথে করে তোমরা পরীক্ষাটা দেবে। এবং বাংলার পরে আমাদের সাধারণ জ্ঞানের ক্লাস হবে। কবে হবে সেটা আমি ঘোষণাটা এখন দিচ্ছি না, কিন্তু এরপরে পরপর 2টা সাধারণ জ্ঞানের ক্লাস হবে। আর তোমরা যারা আছো, এখনই স্যার আসবেন। ও যে খায়রুজ জামাল লিখেছে, আরে চকলেট বয়, মানে চকলেট বয়কে দেখতে পেয়েছে, তাই লিখেছে। নয়ন আহমেদ উপস্থিত আছেন, এখনই আসলাম। ওকে, তো যেটা বলছিলাম যে এই করোনার সময় আমি সজীব স্যারকে দিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে এই যে করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় কারা আছে, বা সবচেয়ে বেশি বিপদের মধ্যে, সংকটের মধ্যে কারা আছে, এইটা যদি প্রশ্ন করি তাহলে মানে কোনো কনফিউশন লাগবে না, সবাই একটা উত্তর দেবে যে এইচএসসি পরীক্ষার্থী যারা, তারা সবচেয়ে বেশি কনফিউশনের মধ্যে, বা তারা সবচেয়ে বেশি, আমরা সবাই একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি, তারা সবচেয়ে বেশি অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে তোমাদের জন্য আমি খুব ছোট্ট একটা গল্প বলতে চাই, খুব কমন। এটা হচ্ছে ডেভিড আর গলিয়াথের একটা গল্প, খুব কমন একটা গল্প। ডেভিড একটা গ্রাম ছিল, যে গ্রামে একটা বিশাল দৈত্য কিছুদিন পর পর অ্যাটাক করত। এই দৈত্যটার নাম হচ্ছে গলিয়াথ। তো ওই গ্রামে ডেভিড নামে একটা ইয়াং ছেলে বেড়াতে আসলো। সে জানলো যে এই গ্রামটাতে প্রায় একটা দৈত্য আসে, এভাবে সবাইকে অ্যাটাক করে লন্ডভন্ড করে দিয়ে যায় সবকিছু। তখন ওই ডেভিড গ্রামবাসীদেরকে প্রশ্ন করলো, আচ্ছা এত বড় দৈত্য আসে, তোমাদের এত ক্ষতি করে, তোমরা এটাকে প্রতিহত করো না কেন? কেন এই দৈত্যটাকে তোমরা প্রতিরোধ করো না, প্রতিহত করো না? তখন গ্রামবাসী উত্তর দিল, আরে বাবা, ওর সাইজটা দেখছো, কত বড় দৈত্য, এটাকে কি আমরা মারতে পারবো? তখন ওই ডেভিড অ্যান্সার দিয়েছিল, আরে ওই সাইজটাই তো এটার পজিটিভ বিষয়। তোমরা যখন হিট করবা, তোমরা যখন মারবা, তখন একটাও নিচে পড়বে না। অর্থাৎ সাইজটা এত বড়, এইটাই তো সুবিধা, আমরা হিট করতে গেলে সেটা নিচে পড়বে না, সব তার গায়ে গিয়ে লাগবে। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। অর্থাৎ গ্রামবাসী দেখছে একভাবে, বিশাল বড় সাইজ, একে আমরা প্রতিহত করব না, আর ডেভিড দেখছে আরেকভাবে,
যেহেতু সাইজটা অনেক বড়, আমরা যদি ওকে কুপোকাত করতে যাই, প্রতিহত করতে যাই, আমরা যা মারবো সব গায়ে লাগবে, নিচে লাগবে না। সো এই যে করোনা, এই করোনাকে আমরা দুই ভাবে দেখতে পারি। এইচএসসি পরীক্ষার্থী যারা আছে যে করোনা আসলো, ঝামেলায় পড়ে গেলাম, হ্যাঁ আসলে করোনা একটা বৈশ্বিক মহামারী, অবশ্যই এটা আমাদের জন্য একটা বিপর্যয়, কিন্তু তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল এটাকে সুযোগ হিসেবে নাও, সুযোগ হিসেবে নাও। এই করোনা কালীন সময় তোমরা নিজেদেরকে প্রস্তুত করো, অন্যদের চেয়ে বেশি এগিয়ে রাখো, বিশেষ করে অ্যাডমিশনের জন্য। সে এগিয়ে রাখার জন্যই আজকে আমাদের নিয়মিত আয়োজন। আমাদের বাংলা ক্লাস হচ্ছে, আমাদের ইংরেজি ক্লাস হয়েছে, সাধারণ জ্ঞানের ক্লাস হয়েছে, তারই ধারাবাহিকতা আজকে বাংলা ক্লাস হবে, এরপর আবার সাধারণ জ্ঞানের ক্লাস হবে। সো আমি আজকে আমাদের বাংলা টিচারের কাছে ফ্লোর ছেড়ে দিচ্ছি। বাংলার স্যার, অত্যন্ত জনপ্রিয় শিক্ষক দুর্বার সজীব স্যার এখন তোমাদের সামনে আসছে। স্যার। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই বাংলা ক্লাসটি আমি নেওয়ার চেষ্টা করব। এর আগে তোমাদের প্রত্যেকটি ক্লাসের রেসপন্স খুবই ভালো ছিল, আমি আশা করব আজকেও তোমাদের ঠিক সেরকম রেসপন্স আমি দেখতে পাবো। যেহেতু ভাইয়া এর আগে কথা বলে গেল, তাই আর কথা না বাড়িয়ে আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আমাদের আজকের ক্লাসটি হচ্ছে জুবায়ের জিকে পেজ থেকে, এবং আজকের এই ক্লাসের উপর পরীক্ষা হবে 24 তারিখে, যে পরীক্ষাটা হবে সেটা হবে আমাদের জুবায়ের জিকে এডুকেশনাল গ্রুপ থেকে। তো আমি দুর্বার সজীব, আমি তোমাদের আজকের এই ক্লাসটি নিব। তো বেশি কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল ক্লাসে। আজকে আমি তিনটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, যে টপিকগুলো থেকে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন এসে থাকে। তোমরা যদি আজকের এই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করো, তাহলে অবশ্যই সেই টপিক থেকে যদি প্রশ্ন আসে, আশা করি তোমরা উত্তর করতে পারবে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের টপিকে। প্রথম যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে সমাস। সমাস বাংলা ব্যাকরণের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমাস থেকে প্রায় প্রতি বছরই অ্যাডমিশনে প্রশ্ন থেকে থাকে। তো সমাসের শুরুতেই স্লাইডে দেখা যাচ্ছে, লিখেছি আমি সমাস শব্দের অর্থ মিলন বা সংক্ষেপণ। কেননা সমাস কয়েকটি শব্দের মাঝখানে মিলন ঘটায় এবং কয়েকটি শব্দের মাঝখানে মিলন ঘটিয়ে তাদেরকে এক পদে পরিণত করে। আর এই সমাসটি হচ্ছে 6 প্রকার। সমাস প্রধানত 3টি বিষয় নিয়ে গঠিত। এক হলো ব্যাস বাক্য, সমস্ত পদ এবং সমসমান পদ। সমাসবদ্ধ পদটিকে বিশ্লেষণ করার জন্য আমরা যে বাক্যাংশের প্রয়োজন হয় তাকে ব্যাস বাক্য বলে। সমাসবদ্ধ, আমি আবারও বলছি, সমাসবদ্ধ পদটিকে বিশ্লেষণ করার জন্য যে বাক্যের প্রয়োজন হয় তাকে ব্যাস বাক্য বলে। আবার এই ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। সমাস নিষ্পন্ন পদের নাম হলো সমস্ত পদ। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে আমি লিখেছি যে সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। এখানে সিংহ চিহ্নিত আসন এই অংশটুকু হলো ব্যাস বাক্য এবং সিংহাসন এই অংশটুকু হলো সমস্ত পদ। আর সিংহ ও আসন এই দুটি হলো সমসমান পদ। আশা করি তোমরা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আর নাফি গৌরব লিখেছো, সজীব ভাই আপনার ক্লাস অনেক অনেক মিস করি, ধন্যবাদ আপনাকে। মনিরুজ্জামান জি, হ্যাঁ আচ্ছা, তাহলে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, এবারে আমি বলবো সমাসের পদের প্রাধান্য নিয়ে। পরীক্ষায় প্রায়ই প্রশ্ন এসে থাকে সমাসের পদের প্রাধান্য অংশ থেকে। সমাসে প্রধানত 3টি পদের প্রাধান্য দেখা যায়। এক, পূর্বপদ, পরপদ এবং উভয় পদ। মানে কোন কোন সমাসে পূর্বপদে প্রাধান্য আছে,
আবার কোন কোন সমাসে পরপদের প্রাধান্য লক্ষ্য করা যায়, আবার কিছু সমাসে উভয় পদের প্রাধান্য দেখা যায়। কষ্ট করে তোমাদের মুখস্থ করতে হবে না, আমি তোমাদেরকে আজকে খুব একটি চমৎকার টেকনিকের মাধ্যমে সমাসে যে পদের প্রাধান্য আছে তা তোমাদেরকে শিখিয়ে দিব। স্লাইডে দেখা যাচ্ছে আমি সহজে মনে রাখার টেকনিকটা তোমাদের দিয়ে দিয়েছি। আমি লিখেছি দ্বন্দ্বে উভয়, তো দ্বন্দ্ব সমাসের মাঝখানে আমরা বুঝতে পারছি আমি লিখেছি দ্বন্দ্বে উভয়, তার মানে দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য দেখতে পাওয়া যাচ্ছে। আর বহুব্রীর ক্ষেত্রে লিখেছি আমি বহুব্রীতে নেই, তার মানে এখানে সাইন বোঝা যাচ্ছে যে বহুব্রীতে নেই। বহুব্রী সমাসে অর্থাৎ বহুব্রী সমাসে কোনো পদের প্রাধান্যই নেই। আবার লিখেছি আমি পূর্বে অব্যয়, তাহলে অব্যয়ের পূর্বে আমি লিখেছি পূর্বে, সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে অব্যয় ভাব সমাস, অর্থাৎ অব্যয় ভাব সমাসে পূর্বপদের প্রাধান্য রয়েছে। এবং আরেকটি শব্দ আমি লিখেছি তকদি, তকদি সমান সমান পরপদ লিখেছি। আবার নিচে আমি লিখে দিয়েছি যে তকদি সমান সমান পরপদ, অর্থাৎ এখানে তিনটি বর্ণ দ্বারা আমি তিনটি সমাসকে বুঝিয়েছি। ততে বুঝিয়েছি তৎপুরুষ সমাস, কতে কর্মধারয় এবং দিতে দ্বিগু। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তৎপুরুষ সমাস কোন পদ প্রধান, তাহলে তুমি অবশ্যই মনে করার চেষ্টা করবে যে তকদি সমান সমান পরপদ। এবার তোমরা যদি আগের আমি যে বিষয়টি বললাম সেটা যদি বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য একটি প্রশ্ন, দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য রয়েছে? সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করবে। দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য রয়েছে? অপশন এ পূর্বপদ, বি উভয় পদ, সি পরপদ, ডি কোন পদের প্রাধান্য নেই। প্রশ্নটি হলো দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য রয়েছে? এ পূর্বপদ, ফাতিমা রহমান লিখেছো সি, সাদিয়া সাইফ প্রেমা লিখেছো সি, বলদ গরু কিন্তু কি, আচ্ছা তুমি লিখেছো পরপদ, সিমিন মুনতাহা লিখেছো সি। একটা জিনিস খুবই ভালো লাগার মতো, তোমরা পারো আর না পারো, তোমরা যে কমেন্ট করে আমাদেরকে জানাও, এটা সত্যি, যে উত্তর করার যে চেষ্টা করো এটা সত্যি প্রশংসার দাবি রাখে। হ্যাঁ, অধিকাংশই সঠিক উত্তর দিয়েছো সি সি সি, অর্থাৎ আমি বলেছিলাম, তাহলে সঠিক উত্তর হচ্ছে সি, কেননা আমি বলেছিলাম যে তকদি সমান সমান পরপদ, এর মানে হচ্ছে তৎপুরুষ কর্মধারয় ও দ্বিগু এই তিনটি সমাস হলো, এই তিনটি সমাসে পরপদের প্রাধান্য রয়েছে। আশা করি তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরের বিষয়ে। ওকে, সমাসের ক্ষেত্রে যে বিষয়টি আমাদের কাছে সব থেকে কঠিন লাগে এবং কঠিন বলে মনে হয় সেটি হলো কর্মধারয় সমাস। এবং এই কর্মধারয় সমাসের ভিতরে আছে উপমান ও উপমিত কর্মধারয়। এবং আমরা বিভিন্ন ভাবে এটি শেখার চেষ্টা করেছি, কখনো শিখতে পেরেছি, কখনো শিখতে পারিনি, অথবা শিখলেও পুরোপুরি আমরা এটা সম্পর্কে ধারণা পাইনি। তো আজকে আমি উপমান ও উপমিত কর্মধারয় সমাস, এই দুইটি সমাস খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সংজ্ঞা হিসেবে বলা হয় যে উপমান কর্মধারয়ে যে সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে তাকে উপমান কর্মধারয় বলে, আর যে সমাসে সাধারণ ধর্মের উল্লেখ নেই তাকে উপমিত কর্মধারয় বলে। আমাদের সংখ্যাটা শুধু শেখার জন্য, আর আমাদের পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে যে একটা সমস্ত পদ দিয়ে বলে এটি কোন সমাস, যেমন তুষার শুভ্র কোন সমাস, রক্তলাল কোন সমাস। আমরা অনেকে এইভাবে শিখে থাকি যে মাঝখানে যদি ন্যায় থাকে তাহলে সেটা হলো উপমান কর্মধারয়, আর যদি শেষে ন্যায় থাকে তাহলে সেটি হলো উপমিত কর্মধারয়। এটি একটি ভ্রান্ত ধারণা, আমরা যদি এভাবে কেউ শিখে থাকি তাহলে ভুল শিখেছি। তাহলে আমি চলে যাচ্ছি যে উপমান কর্মধারয় বা উপমিত কর্মধারয় নির্ণয়ের সহজ টেকনিকে। আমি এখানে লিখেছি যে উপমান কর্মধারয়ের পাশে লিখেছি সত্য, অর্থাৎ উপমান কর্মধারয় হলো যেখানে
যেখানে সত্য বা সম্ভব কিছু দেখাবে সেটা হলো উপমান কর্মধারয়। যেমন আমি লিখেছি তুষার শুভ্র, তুষার মানে বরফ আর শুভ্র মানে সাদা। তুষার অবশ্যই সাদা, এটা অবশ্যই সত্য কথা। সুতরাং এই জন্য তুষার শুভ্র হলো উপমান কর্মধারয় সমাস। আর রক্ত লাল, রক্ত অবশ্যই লাল, যেহেতু রক্ত লাল এটা একটা সত্য ঘটনা, যেহেতু সত্য ঘটনা সেহেতু একটি উপমান কর্মধারয় সমাস। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আর উপমিত কর্মধারয়ের পাশে আমি লিখেছি মিথ্যা, অর্থাৎ যদি মিথ্যা বোঝায় তাহলে সেটি হবে উপমিত কর্মধারয়। যেমন মুখ চন্দ্র, মুখ কখনোই চাঁদের মতো হতে পারে না, এটা একটা মিথ্যা কথা। সুতরাং রূপকটি মিথ্যা রূপক ব্যবহার করা হয়েছে, এই জন্য মুখচন্দ্র হলো উপমিত কর্মধারয়। আবার ফুল কুমারী, কুমারী কখনো ফুলের মতো হতে পারে না, বা ফুল কখনো কুমারীর মতো হতে পারে না, এটা একটা মিথ্যা কথা। এই জন্য মুখচন্দ্র ফুল কুমারী হলো উপমিত কর্মধারয়। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে উপমান ও উপমিত কর্মধারয় তোমরা বুঝতে পেরেছো কিনা। কারণ তোমরা আমাকে একটু উপমান ও উপমিত কর্মধারয় বুঝতে পেরেছো কিনা এটা একটু জানাও। তোমরা জানালে আমি বুঝতে পারবো যে আমি নেক্সট স্লাইডে যেতে পারবো কিনা। আমিরুল ইসলাম বাপন লিখেছো জি। প্রেমা লিখেছো বুঝেছি ভাইয়া। হাসিবুর রহমান জি ভাই বুঝেছি। সুনয়না সেন জি স্যার বুঝেছি। আব্দুর রহমান পলক লিখেছো জি বুঝেছি। আচ্ছা, তাহলে তোমরা যদি এই উপমান ও উপমিত কর্মধারয় বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটি প্রশ্ন। তাহলে আমি বলেছিলাম যে উপমান ও উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে যদি সত্য বোঝায় তাহলে সেটি উপমান কর্মধারয়, আর যদি মিথ্যা বোঝায় তাহলে সেটি উপমিত কর্মধারয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সুতরাং তোমাদের জন্য এখন তাহলে একটি প্রশ্ন, কাজল কালো কোন সমাস? সবাই খুব দ্রুত উত্তর করার চেষ্টা করবে। আমাকে জানিয়ে যাও যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। কাজল কালো কোন সমাস? এ উপমিত কর্মধারয়, বি উপমান কর্মধারয়। কাজল কালো কোন সমাস? এ উপমিত। শাশ্বতী সান্যাল লিখেছো বি উপমান কর্মধারয়। নীল প্রজাপতি লিখেছো বি। সাউদা মারিয়াম লিখেছো এ উপমিত কর্মধারয়। সাব্বির হোসেন লিখেছো বি উপমান। উইল সাকসিড লিখেছো বি। মঈনুদ্দিন লিখেছো বি। ফাইরুজ নাওয়াল লিখেছো বি। ভিডিও অনেক পরে আসছে ভাই, আমি কমেন্ট করার আগেই সবাই উত্তর দিচ্ছে। মুর্শিদা খানম লিখেছো বি। তৈমুর রহমান লিখেছো বি। সত্যের প্রতীক লিখেছো বি। আশিক মাহমুদ লিখেছো বি। আচ্ছা, তাহলে আমরা সঠিক উত্তরে চলে যাই। কাজল কালো কোন সমাস? তামজিদ আহমেদ লিখেছো বি। আচ্ছা, আমি উপমান কর্মধারয়ের ক্ষেত্রে বলেছিলাম যে যদি সত্য বোঝায় আর উপমান তাহলে সেটি উপমান কর্মধারয়। তাহলে কাজল কালো, কাজল অবশ্যই কালো, এটি একটি সত্য ঘটনা, এই জন্য কাজল কালো হলো উপমান কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ সমাস হলো রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস সম্পর্কে আমাদের একটি ভ্রান্ত ধারণা আছে যে আমরা মনে করি যে মাঝখানে রূপ থাকলেই রূপক কর্মধারয় সমাস হবে, কিন্তু আমাদের যখন পরীক্ষায় প্রশ্ন আসে তখন কিন্তু রূপ থাকে না, কারণ আমাদের 99% পরীক্ষায় প্রশ্ন আসে সমস্ত পদ দিয়ে। যেমন মন মাঝি, এতটুকু পরীক্ষায় প্রশ্ন আসে, কখনো পরীক্ষায় প্রশ্ন আসে না যে মন রূপ মাঝি কোন সমাস। তাহলে যদি শুধু তাহলে মন মাঝির ক্ষেত্রে তো রূপ নেই, তাহলে কিভাবে আমরা রূপক কর্মধারয় নির্ণয় করব? ভাই তোমাদের জন্য খুব সহজ একটি টেকনিক, আমি চমৎকার একটি উপায় বের করেছি।
খুব মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমরা রূপক কর্মধারয় খুব সহজেই ধরে ফেলতে পারবে। দুইটি পদ থাকবে, যে সমাসটা তোমাকে নির্ণয় করতে বলবে সেটাতে দুইটা পদ থাকবে, এবং সেই দুইটি পদের মধ্যে প্রথম পদটিকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেখা যাবে না, কিন্তু দ্বিতীয় পদটিকে ধরাও যাবে, ছোঁয়াও যাবে, দেখাও যাবে। ভাই আমি আবার বলছি যে রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে দুটো পদ থাকবে, প্রথমটিকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেখা যাবে না, কিন্তু দ্বিতীয় পদটিকে ধরা যাবে, ছোঁয়া যাবে এবং দেখাও যাবে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি মন মাঝি। মন মাঝিতে দুইটি পদ রয়েছে, প্রথমটি হলো মন এবং দ্বিতীয়টি হলো মাঝি। মনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না, কিন্তু মাঝিকে ধরা যায়, ছোঁয়া যায় এবং দেখাও যায়। অর্থাৎ প্রথম পদটি হবে অদৃশ্য এবং দ্বিতীয় পদটি হবে দৃশ্যমান। যদি কোনো সমাসে প্রথম পদটি অদৃশ্যমান হয় এবং দ্বিতীয়টি দৃশ্যমান হয়, তাহলে বুঝে নিতে হবে সেটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আশা করি তোমরা সবাই রূপক কর্মধারয় সমাসটি বুঝতে পেরেছো। তোমরা বুঝেছো কিনা আমাকে এটা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে সমাস তোমাদের ক্লিয়ার কিনা, রূপক কর্মধারয় সমাসটি। মুর্শিদা খানম লিখেছো জি। মাসুদ ইকবাল জুয়েল লিখেছো জি। আইয়ুবুর রহমান পলক লিখেছো জি। জিল্লুর রহমান লিখেছো জি ভাইয়া। পলাশ আহমেদ লিখেছো জি। তাসনিম স্নেহা লিখেছো জি। সাইফ শরীফ লিখেছো জি। আব্দুল্লাহ আল রাফি লিখেছো জি। জিল্লুর রহমান জি। আচ্ছা, তাহলে আমরা তোমরা সবাই বুঝতে পেরেছো, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, ব্যাকরণের ক্ষেত্রে ধ্বনিতত্ত্বে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো অক্ষর নির্ণয়। একটি শব্দ দিয়ে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে এই শব্দটিতে কয়টি অক্ষর আছে। অক্ষর কাকে বলে? শুরুতে আসি অক্ষর কাকে বলে। নিঃশ্বাসের এক প্রয়াসে যতটুকু ধ্বনি উচ্চারিত হয় তাই অক্ষর। অর্থাৎ একটি শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে এক নিঃশ্বাসে আমরা যতটুকু উচ্চারণ করব সেটি হলো অক্ষর। তো অক্ষর বের করার ক্ষেত্রে সাধারণত আমরা এই পদ্ধতি ব্যবহার করি, নিঃশ্বাসকে থেমে থেমে উচ্চারণ করি। যখন থেমে থেমে উচ্চারণ করব তখন এক একজনের উচ্চারণ এক এক রকম হয়, এই জন্য আমরা সহজভাবে অক্ষর বের করতে পারি না। সেক্ষেত্রে আমি তোমাদের জন্য খুব চমৎকার একটি উপায় নিয়ে এসেছি। তোমরা যদি মনোযোগ দিয়ে এই উপায়টি দেখো তাহলে অবশ্যই খুব সহজেই অক্ষর নির্ণয় করতে পারবে। টেকনিকটি হলো, যে শব্দটির অক্ষর নির্ণয় করতে হবে, তোমাকে যে শব্দটির অক্ষর নির্ণয় করতে বলবে সেই শব্দটি শুরুতে তুমি ইংরেজিতে লিখবে। অর্থাৎ আমরা যেভাবে এসএমএস লিখি, অর্থাৎ বাংরেজি যেভাবে লিখি, বাংলা লেখাটাকে ইংলিশে লিখি, সেইভাবে যে শব্দটি লিখতে হবে এবং তারপর ভাওয়েল কাউন্ট করতে হবে। যতগুলি ভাওয়েল থাকবে ঠিক ততগুলি অক্ষর হবে। যেমন আমি লিখেছি ধান, ধানকে যদি আমি ইংরেজিতে লিখি তাহলে হবে DHAN। এখন যদি দেখি যে এই DHAN ধানে ভাওয়েল কিন্তু একটা, শুধু এ। সুতরাং আমি বলেছিলাম যে অক্ষর নির্ণয়ের ক্ষেত্রে ইংরেজিতে লেখার পর যে কয়টা ভাওয়েল হবে সেই কয়টা অক্ষর হবে, তাহলে ধানের ক্ষেত্রে অক্ষর হলো একটি। ঠিক তেমনি ভাবে পান, PAN পান, এখানে ভাওয়েল হলো একটি, তাই অক্ষর হবে একটি। আশা করি তোমরা সবাই অক্ষর নির্ণয় এখন থেকে খুব সহজেই করতে পারবে। তোমরা যদি এই অক্ষর নির্ণয় বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাও। ওকে,
আমি 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 মনে করি তোমরা অক্ষর নির্ণয় এখন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের জন্য একটি প্রশ্ন, যে বিশ্ববিদ্যালয় শব্দটি কয়টি অক্ষরের সমন্বয়ে গঠিত? বিশ্ববিদ্যালয় শব্দটি কয়টি অক্ষরের সমন্বয়ে গঠিত? অপশন এ 3টি, অপশন বি 5টি, অপশন সি 4টি, অপশন ডি 6টি। ঠিক এভাবেই করবে, ইংরেজিতে লেখে ভাওয়েল কাউন্ট করবে, যে কয়টা ভাওয়েল হবে সেই কয়টা অক্ষর হবে। মাহবুব পপি লিখেছ 6টি, পলাশ আহমেদ লিখেছ, সোহা তানজি লিখেছ বি, পলাশ আহমেদ লিখেছ বি 5টি, লাবিবা লিখেছ 5টি, সোহা তানজি লিখেছ 5টি, হাবিবুল্লাহ জিহাদি লিখেছ 5টি, প্রায় সবাই সঠিক উত্তর দিচ্ছ। আরিবা কাহাতান লিখেছ 5টি, মোর্শেদা খানম লিখেছ 5টি, রোকসানা তিশা লিখেছ 6টা, মোর্শেদা খানম লিখেছ 3টি, জীবন লিখেছ 5টি, সাব্বির হোসেন লিখেছ 6টি। ভাই এটা খুব সহজ, আমি বলেছিলাম যে শব্দটিকে শুরুতে ইংরেজিতে লিখতে হবে, ইংরেজিতে লেখার পর ভাওয়েল কাউন্ট করতে হবে, যে কয়টা ভাওয়েল হবে ঠিক সেই কয়টাই অক্ষর হবে। বিশ্ববিদ্যালয় শব্দটিকে যদি আমি ইংরেজিতে লিখি তাহলে ভাওয়েল হবে 5টা, আর সেক্ষেত্রে অক্ষর হবে 5টা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। বিশ্ববিদ্যালয় শব্দটিকে যদি আমি ইংরেজিতে লিখি তাহলে হবে BISSHO বিদ্যালয়। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দটিতে ভাওয়েল হলো 5টি। সুতরাং এই বিশ্ববিদ্যালয় শব্দটি 5টি অক্ষরের সমন্বয়ে গঠিত। ওকে ভাই, এবার আমরা চলে যাচ্ছি কারকে। আজকে আমরা কারক ডিটেলস আলোচনা করব না, আমরা শুধু কারকের যে গুরুত্বপূর্ণ বিষয় আছে শুধু সেই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো কর্ম ও করণ কারক, এবং আরেকটা হবে যে অপাদান ও অধিকরণ কারক। আচ্ছা, শুরুতে তোমাদের জন্য একটি প্রশ্ন, যে রাতুল ক্রিকেট খেলে, এখানে ক্রিকেট কোন কারক? তোমরা সব উত্তর করার চেষ্টা করো। রাতুল ক্রিকেট খেলে, এখানে ক্রিকেট কোন কারক? অপশন এ কর্ম, অপশন বি হলো করণ। আল ফারাবি আয়েশা আক্তার লিখেছ এ কর্ম, হৃদয় খান মুমিন লিখেছ করণ, সোহা তানজি লিখেছ কর্ম, মাহবুব পপি লিখেছ করণ। এর উত্তরটা, এই প্রশ্নের উত্তরটা আমরা একটু পরে দিচ্ছি। আমরা করণ ও কর্ম খুব সহজে নির্ণয় করতে পারবো যদি আমাদের একটি বিষয় জানা থাকে। খুব সহজেই আমরা এই কর্ম ও করণ নির্ণয় করতে পারবো আমাদের যদি এই বিষয়টি জানা থাকে। করণ ও কর্ম নির্ণয় করার ক্ষেত্রে শুধু একটা কাজ করতে হবে, তোমরা দ্বারা দিয়ে প্রশ্ন করবে। দ্বারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তবে সেটি হবে করণ, আর যদি উত্তর না পাওয়া যায় তাহলে সেটা হবে কর্ম। যেমন ছেলেটি বল খেলে, তুমি যদি দ্বারা দিয়ে প্রশ্ন করো তাহলে কিন্তু উত্তর পাবে। যেমন ছেলেটি বল খেলে, ছেলেটি কি খেলে? বল খেলে, উত্তর পাওয়া যায়। আবার আমি যদি বলি ছেলেটি ক্রিকেট খেলে, কি খেলে? ক্রিকেট খেলে। কি দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি, কিন্তু কি দ্বারা দিয়ে প্রশ্ন করলে আমি কিন্তু উত্তর পাচ্ছি না। এবং ছেলেটি বল খেলে, কি দ্বারা খেলে? বল দ্বারা খেলে, উত্তর পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে বল হবে করণ কারক। আর ছেলেটি ক্রিকেট খেলে, কি দ্বারা খেলে? ক্রিকেট দ্বারা কিন্তু খেলা যায় না, খেলতে হয় বল দ্বারা। সুতরাং এক্ষেত্রে আমরা উত্তর পাচ্ছি না, তাই ক্রিকেট। এজন্য রাতুল ক্রিকেট খেলে, এখানে ক্রিকেট হবে কর্মকারক। কারণ আমরা
কি দ্বারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাইনি। এখন আমরা চলে যাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রায় আমরা সমস্যায় পড়ি যে অপাদান ও অধিকরণ কারক নিয়ে। খুব সহজ একটি টেকনিক মনে রাখার মাধ্যমে আমরা এই অপাদান ও অধিকরণ কারক সম্পর্কে ধারণা পেতে পারি। যে শুধু একটি জিনিস লিখে রাখলেই চলবে, প্লাস বোঝালে অধিকরণ, মাইনাস বোঝালে অপাদান। আমি আবার বলছি যে যে শব্দটি কারক নির্ণয় করতে হবে, কারক নির্ণয় করার ক্ষেত্রে যদি তুমি সেখানে প্লাস দেখতে পাও বা যোগ দেখতে পাও তাহলে সেটি হবে অধিকরণ, আর যদি বিয়োগ দেখতে পাও তাহলে সেটা হবে অপাদান। যেমন স্টেশনে ট্রেন আছে, তুমি যদি এই বাক্যটি পড়ে দেখো, স্টেশনে ট্রেন আছে, তার মানে এটি প্লাস, যোগ বোঝাচ্ছে, তাহলে এখানে স্টেশনে হবে অধিকরণ কারক। আর স্টেশনে ট্রেন ছাড়ে, এক্ষেত্রে দেখো স্টেশনে ট্রেন ছাড়ে, স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে, তার মানে স্টেশন থেকে ট্রেনটি বিয়োগ হচ্ছে, মাইনাস হচ্ছে, সেক্ষেত্রে স্টেশনে হবে অপাদান কারক। আশা করি তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছো। যদি তোমরা অপাদান ও অধিকরণ কারক বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটি প্রশ্ন, যে বাসটি ঢাকা থেকে গাজীপুর যায়, বাসটি ঢাকা থেকে গাজীপুর যায়, এখানে কোন বাক্যটি সঠিক? ঢাকা অধিকরণ, গাজীপুর অপাদান, ঢাকা ও গাজীপুর দুটি অপাদান, ঢাকা ও গাজীপুর দুটি অধিকরণ, না ঢাকা অপাদান গাজীপুর অধিকরণ? তোমরা দ্রুত উত্তর করার চেষ্টা করো। কাজী স্বাধীন লিখেছো ডি, ঢাকা অপাদান গাজীপুর অধিকরণ। এ আর মাহিম লিখেছো এ, ঢাকা অধিকরণ গাজীপুর অপাদান। তামজিদ হোসেন জয় লিখেছো ঢাকা অপাদান গাজীপুর অধিকরণ। মুর্শিদা খানম লিখেছো ঢাকা অপাদান গাজীপুর অধিকরণ। শেখ ফরিদ লিখেছো ডি। জেরিন আক্তার লিখেছো ডি। জেসমিন বেগম লিখেছো এ, ঢাকা অধিকরণ গাজীপুর অপাদান লিখেছো। জাগ্রত মুসাফির লিখেছো ডি, ঢাকা অপাদান গাজীপুর অধিকরণ। আচ্ছা, তাহলে আমরা আবার সঠিক উত্তরে চলে যাচ্ছি। যে ভাই বাস, আমি বলেছিলাম যদি প্লাস বোঝায় তাহলে হবে অধিকরণ, আর যদি মাইনাস বোঝায় তাহলে হবে অপাদান। বাসটি ঢাকা থেকে গাজীপুর যায়, এখানে ঢাকা ও গাজীপুর, ঢাকা থেকে মাইনাস হয়ে বাসটি গাজীপুর যায়। আমি আবার বলছি, বাসটি ঢাকা থেকে গাজীপুর যায়, ধরো একটা বাস ঢাকা থেকে গাজীপুর যাচ্ছে, এক্ষেত্রে ঢাকায় ছিল 50টি বাস আর গাজীপুরে ছিল 50টি বাস, সেক্ষেত্রে ঢাকা থেকে যদি একটা বাস চলে যায় তাহলে ঢাকা থেকে মাইনাস হচ্ছে, আর গাজীপুরে যদি যায় তাহলে সেখানে প্লাস হচ্ছে। সুতরাং ঢাকা হবে অপাদান আর গাজীপুর হবে অধিকরণ। সুতরাং অপশন ডি হচ্ছে সঠিক। অনেকেই সঠিক উত্তর দিয়েছ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয়। হ্যাঁ, আমাদের পরবর্তী বিষয় হলো সার্থক বাক্যের গুণাবলী। বাক্য, আমরা সবাই বাক্য সম্পর্কে আমাদের ধারণা আছে, তো বাক্যের সার্থক গুণ সম্পর্কেও আমরা জানি। যে একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই 3টি গুণ থেকে
আমার প্রশ্ন হলো যে এই 3টি গুণ থেকে কিভাবে প্রশ্ন থাকে। তোমাকে একটি বাক্য দিয়ে বলবে এই বাক্যটি কোন গুণ হারিয়েছে, আকাঙ্ক্ষা, আসক্তি না যোগ্যতা। তাহলে এই রকম প্রশ্নের উত্তর করতে হলে আমাদের শুরুতেই এই 3টি বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো আমরা চলে যাচ্ছি যে আকাঙ্ক্ষা, কোন একটি বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই আকাঙ্ক্ষা। অর্থাৎ একটি বাক্যের মাঝে শেষ শব্দটি শোনার পরও যদি আমার আরো কিছু শুনতে ইচ্ছা করে, তো সেটাই হচ্ছে, সেই ইচ্ছাটাকেই আমরা আকাঙ্ক্ষা বলবো। যেমন আমি লিখেছি আমি তোমাকে, আমার ইচ্ছা কিন্তু এই বাক্যে শেষ হয়নি, আমি তোমাকে কি, আমার ইচ্ছা কিন্তু এখানে শেষ হয়নি যে আমি তোমাকে কি, এরপরেও কিন্তু আমার নতুন কিছু শুনতে ইচ্ছা করছে। সুতরাং এই যে নতুন কিছু শোনার ইচ্ছা করছে সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। আবার যদি বাক্যটি এরকম করে দিয়ে দেয় আমি তোমাকে এই বাক্যটি কোন গুণ হারিয়েছে, তাহলে অবশ্যই সেটা হবে আকাঙ্ক্ষা গুণটি হারিয়েছে। এবার আসছি আসক্তিতে। বাক্যের পদগুলোকে সুন্দর করে সাজানোর নামই আসক্তি। একটি বাক্যে যদি পদগুলোকে আমি সুন্দর করে সাজাই তাহলে আসক্তি পরিপূর্ণতা পাবে। যেমন আমি লিখেছি আমি গিয়ে ভাত খাবো বাড়ি, এখানে বাক্যের পদগুলো কিন্তু সুন্দর করে সাজানো নেই, সুতরাং আমার কিন্তু অর্থ বুঝতে সমস্যা হচ্ছে। আবার এটাকে যদি এই 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 বাক্যটিতেই যদি আমি পদগুলোকে খুব সুন্দর করে সাজাই তাহলে কিন্তু আমরা অর্থ খুব সহজেই শুনতে পারবো। যেমন আমি বাড়ি গিয়ে ভাত খাবো, এভাবে পদগুলো কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে, আর পদগুলো যখন সুন্দর করে সাজানো হয়েছে তখন অর্থটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপর আরেকটি সার্থক বাক্যের যে 3 নম্বর গুণটি হচ্ছে সেটি হলো যোগ্যতা। বাক্যের পদ সমূহের মাঝে অর্থগত মিল বন্ধনের নামে যোগ্যতা। শুধু বাক্য হলেই হবে না, একটা পরিপূর্ণ অর্থবোধক মিল থাকতে হবে। বাক্য তখনই হবে যখন এই 3টি গুণ থাকবে। যোগ্যতার ক্ষেত্রে অর্থগত মিল থাকতে হবে। যেমন আমি একটি বাক্য লিখেছি ছেলেরা মাঠে সাঁতার কাটে, ছেলেরা মাঠে সাঁতার কাটে, এখানে আমার বাক্য পরিপূর্ণতা পায়নি, কারণ হচ্ছে ছেলেরা মাঠে সাঁতার কাটে, এখানে অর্থগত যে মিল বন্ধন থাকার কথা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। কারণ ছেলেরা মাঠে সাঁতার কাটে না, ছেলেরা পানিতে সাঁতার কাটে। যদি আমি বলি ছেলেরা মাঠে সাঁতার কাটে তাহলে বাক্যটি যোগ্যতা গুণ হারিয়েছে। আর যদি বলি আমি ছেলেরা পানিতে সাঁতার কাটে সেক্ষেত্রে যোগ্যতা গুণটি পরিপূর্ণতা পেয়েছে। তাহলে যদি তোমরা আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা বুঝে থাকো তাহলে এই প্রশ্নটির উত্তর দাও। গরু আকাশে ফুটবল খেলে বাক্যটি কোন গুণ হারিয়েছে, আকাঙ্ক্ষা, আসক্তি না যোগ্যতা? আমি আবার বলছি গরু আকাশে ফুটবল খেলে বাক্যটি কোন গুণ হারিয়েছে, আকাঙ্ক্ষা, আসক্তি না যোগ্যতা? তোমরা সবাই উত্তর করার চেষ্টা করবে। ফারাবি আরিয়ান ফয়সাল লিখেছো সি যোগ্যতা, শামসুন নারিকতা লিখেছো সি, পারভেজ মিয়া লিখেছো সি, সজীব লিখেছো সি, অনিক কুমার লিখেছো সি, নাহিদুল ইসলাম রাফি লিখেছো সি, এ বি এম রিজওয়ান সিদ্দিকী লিখেছো যোগ্যতা, হেনা আক্তার লিখেছো, হেনা শিকদার লিখেছো সি, সাব্বির হোসেন লিখেছো সি, শারিয়ার রহমান সাচি লিখেছো 14 চোখ বন্ধ করে লিখলাম সি, আইবুর রহমান পলক লিখেছো সি, সুরাইয়া আহমদ মালিহা লিখেছো সি। প্রায় প্রত্যেকেই সঠিক উত্তর করেছো। গরু আকাশে ফুটবল খেলে বাক্যটি যোগ্যতার গুণ হারিয়েছে, কেননা গরু আকাশে ফুটবল খেলতে পারে না, গরুর সেই যোগ্যতা নেই। আর যদি আমি এই বাক্যটা বলি গরু আকাশে ফুটবল খেলে, সেক্ষেত্রে ভাবগত মিল এবং অর্থগত মিল দুইটাই হারিয়েছে, তাহলে এই বাক্যটিতে যোগ্যতা গুণ হারিয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি যে
বাচ্চে ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হলো বাচ্য। বাক্যের বিভিন্ন প্রকার প্রকাশভঙ্গিকেই বাচ্য বলে। বাচ্যের সংজ্ঞা যদি আমরা প্রমাণ করি, আর বাচ্যকে ইংরেজিতে ভয়েস বলে। যদি আমরা ভয়েস বুঝে থাকি তাহলে আমরা খুব সহজেই বাচ্য নির্ণয় করতে পারবো। বাচ্যের সংজ্ঞায় আসলেই আমরা এভাবে বাচ্যের সংজ্ঞা দিতে পারি, বাক্যের বিভিন্ন প্রকার প্রকাশভঙ্গিকেই বাচ্য বলে। আর ভাইয়া এই বাচ্য হলো 3 প্রকার: 1 কর্তৃবাচ্য, 2 কর্মবাচ্য, 3 হলো ভাববাচ্য। কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকে যে তাহলে ভাই কর্মকর্তৃবাচ্য কি? ভাই কর্মকর্তৃবাচ্য বাচ্যের প্রকারভেদ না, কর্তা ও কর্মের উপর ভিত্তি করে এই কর্মকর্তৃবাচ্য সৃষ্টি হয়েছে। তবে আমরা যখন শিখবো আমাদের 4টি বাচ্য শিখতে হবে: কর্তৃবাচ্য শিখতে হবে, কর্মবাচ্য শিখতে হবে, ভাববাচ্য শিখতে হবে এবং কর্মকর্তৃবাচ্যও শিখতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি বাচ্য পরিবর্তনে। আমরা কিভাবে বাচ্য পরিবর্তন করতে পারবো? প্রতি বছরই পরীক্ষায় এই বাচ্য পরিবর্তন থেকে প্রশ্ন থাকে। একটি টেকনিক মনে রাখার মাধ্যমে আমরা বাচ্য খুব সহজেই পরিবর্তন করতে পারি। আমি শুরুতেই বলেছিলাম যে যদি তোমরা ইংরেজিতে ভয়েস ভালো বুঝে থাকো তাহলে বাচ্য খুব সহজেই পরিবর্তন করতে পারবে। আমি লিখেছি কর্তৃবাচ্য, এর পাশে লিখেছি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে সরাসরি যে আমরা যেভাবে বাক্য বলি সেটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর অ্যাক্টিভ ভয়েস মানে হলো কর্তৃবাচ্য। আর কর্মবাচ্যের পাশে লিখেছি আমি প্যাসিভ ভয়েস। ভাববাচ্যের পাশে লিখেছি কর্ম থাকবে না। যে বাচ্চে কর্ম থাকবে না সেটি হলো ভাববাচ্য, আর কর্মকর্তৃবাচ্যের পাশে আমি লিখেছি কর্তা থাকবে না। তাহলে আমি লিখেছি যে আমি ভাত খাই। আমি ভাত খাই, দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ। সুতরাং এক্ষেত্রে আমি ভাত খাই এই বাচ্যটি হবে কর্তৃবাচ্য। আর আমি যদি বলি আমার দ্বারা ভাত খাওয়া হয়, বা এটাকে যদি আমি ভাত খাই বা প্যাসিভ মোডে করি তাহলে হবে আমার দ্বারা ভাত খাওয়া হয়, অর্থাৎ এটি একটি কর্মবাচ্য। আবার আমি যদি এভাবে বলি যে আমার খাওয়া হয়, এখন যদি আমরা জানি যে কর্মপদ আমরা কিভাবে পাই, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কর্মপদ পাই। আমার খাওয়া হয়, এখানে কিন্তু কর্ম নেই। আমি যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমি উত্তর পাবো না। যেমন আমার খাওয়া হয়, কি খাওয়া হয়? ভাত খাওয়া হয়, কিন্তু ভাত শব্দটি নেই। সুতরাং যেহেতু ভাত শব্দটি নেই সুতরাং এখানে কর্ম নেই, আর যেহেতু কর্ম নেই এই বাচ্যটি হবে ভাববাচ্যের উদাহরণ। আমি বলেছিলাম কর্মকর্তৃবাচ্যের ক্ষেত্রে বলেছিলাম যে কর্তা থাকবে না, কর্ম থাকবে আর ক্রিয়া থাকবে। শুধু কর্ম এবং ক্রিয়া থাকবে কিন্তু কর্তা থাকবে না। যেমন বাঁশি বাজে, বাঁশি হচ্ছে কি বাজে? বাঁশি বাজে ক্রিয়া, সুতরাং কর্ম আছে, ক্রিয়া আছে, কিন্তু কর্তা নেই। অর্থাৎ কে বাঁশি বাজায়, কে বাঁশি বাজায় তিনি নেই, অর্থাৎ কর্তা নেই। সুতরাং এই বাঁশি বাজে হবে কর্ম কর্তৃবাচ্য। আমি আবার বলছি যে বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে আমাদের ভয়েস জেনে রাখা খুব জরুরি। আর এক্ষেত্রে আমি বলেছিলাম কর্তৃবাচ্য, আবার মনে যদি শুনে রাখো, কর্তৃবাচ্যর ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যদি হয় তাহলে সেটা হবে কর্তৃবাচ্য, আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে সেটি হবে কর্মবাচ্য, আর যদি যে বাচ্চা কর্ম থাকবে না সেটি হচ্ছে ভাববাচ্য, আর যদি কর্তা না থাকে তবে সেটি হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। আশা করি তোমরা সবাই এই বাচ্য পরিবর্তন বুঝতে পেরেছো। তোমরা যদি বাচ্য পরিবর্তন বুঝে থাকো তাহলে এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমাদের একটা জিনিস খুবই ভালো লাগে যে তোমরা পারো আর না পারো কিন্তু চেষ্টা করো। সবাই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও, এটা আমাদের জন্য অনেক খুশির একটি ব্যাপার এবং তোমাদের জন্য প্রশংসার দাবি রাখে। তাহলে প্রশ্নটি হলো সাইকেলটি দ্রুত চলে, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশন এ কর্তৃবাচ্য, অপশন বি কর্ম, অপশন সি ভাববাচ্য, অপশন ডি কর্মকর্তৃবাচ্য। সাদিয়া সাইফ প্রেমা লিখেছো, প্রেমা আছে খুব অ্যাক্টিভ, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিচ্ছ। মহসিন জাহান মৌ লিখেছো ডি কর্মকর্তৃবাচ্য। মোর্শেদা খানম লিখেছো এ কর্তৃবাচ্য। আর তামজিদ হোসেন জয় লিখেছো কর্মকর্তা। ভাইয়া কর্মকর্তা রানা হবে কর্মকর্তৃবাচ্য। মোহাম্মদ সজীব লিখেছো ডি
লামিয়া ইকবাল লিখেছো কর্মকর্তৃবাচ্য। হাসনায়না শিকদার লিখেছো ডি। কানিস ফাতেমা তরি লিখেছো ডি। সিমিন মুনতা লিখেছো ডি। হাসিবুর রহমান লিখেছো ডি। তাহলে আমি প্রশ্নটি করেছিলাম যে সাইকেলটি দ্রুত চলে, এটি কোন বাচ্চের উদাহরণ, বা সাইকেল, এটা যদি ব্যাখ্যা প্রদান করি সঠিক উত্তর হবে ডি। সাইকেলটি দ্রুত চলে, এটি কোন বাচ্চার উদাহরণ, সঠিক উত্তর হবে ডি। কারণ সাইকেলটি দ্রুত চলে, কি দ্রুত চলে? সাইকেল দ্রুত চলে, কর্ম আছে, কিন্তু কে দ্রুত সাইকেলটা চালায়? কর্তা কিন্তু নেই। যেহেতু এটাতে কর্তা নেই সেহেতু এই বাচ্চটি হবে কর্ম কর্তৃবাচ্য। যারা অপশন ডি উত্তর করেছিলে তাদের সবারটাই সঠিক হয়েছে। ধন্যবাদ সবাইকে, তোমার যারা যারা সব উত্তর করেছিলে। এবার আমরা চলে যাচ্ছি ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, ধ্বনির পরিবর্তনে। মনে রাখতে হবে ধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে ধ্বনির পরিবর্তন মানে শুধুমাত্র ধ্বনির পরিবর্তন, অর্থের কোনো পরিবর্তন হবে না। যেমন রিক্সা থেকে রিস্কা হয়, ধ্বনির পরিবর্তন হয়েছে কিন্তু অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যেমন আলমারি থেকে আরমারি, যে আলমারি মানেও যা বোঝায়, আরমারি মানেও তাই বোঝায়, অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে ধ্বনির পরিবর্তনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ব্যঞ্জনচ্যুতি ও অন্তর্হদি। এই দুটোর মাঝখানে প্রায় আমাদের ঝামেলা লেগে যায়, আমরা সমস্যায় পড়ি যে কোনটি ব্যঞ্জনচ্যুতি আর কোনটি হলো অন্তর্হদি। পাশাপাশি যদি দুইটি সম উচ্চারণের ব্যঞ্জন বর্ণ থাকে, আমি আবারও বলছি, পাশাপাশি যদি দুটি সম উচ্চারণের ব্যঞ্জন বর্ণ থাকে এবং তার মাঝে যদি একটি লোপ পায় তাকে ব্যঞ্জনচ্যুতি বলে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুটো সমবর্ণের ব্যঞ্জন হতে হবে এবং দুটো সমবর্ণের ব্যঞ্জন হবে এবং এদের মাঝে একটি চলে যাবে। যেমন আমি লিখেছি বড় দাদা, এখান থেকে যদি আমি এখান থেকে একটি দ চলে গেছে, অর্থাৎ একটি সমবর্ণের ব্যঞ্জন চলে গেছে, সুতরাং বড়দাদা থেকে বড়দা হলো ব্যঞ্জনচ্যুতির উদাহরণ। আবার পদের মধ্যে যদি যে কোনো একটি ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তাকে অন্তর্হদি বলে। এক্ষেত্রে সমবর্ণের হতে হবে বিষয়টা এমন না, মানে পদের মাঝখানে যে কোনো একটা ধ্বনি লোপ পেলেই তাকে অন্তর্হদি বলে। যেমন ফলাহার, ফলাহার থেকে হচ্ছে ফলার, এখানে দেখো সমবর্ণের কোনো বর্ণ নেই কিন্তু একটি ব্যঞ্জন চলে গেছে। সম উচ্চারণের ব্যঞ্জন না থাকা সত্ত্বেও একটি ব্যঞ্জন চলে যাওয়ায়, যে কোনো একটি ব্যঞ্জন চলে গেছে, এখানে হ চলে গেছে, এই জন্য এটি হলো অন্তর্হদির উদাহরণ। তোমরা যদি ব্যঞ্জনচ্যুতি ও অন্তর্হদি বুঝে থাকো তাহলে ফাল্গুন থেকে ফাগুন শব্দটি ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়ার দৃষ্টান্ত, এটি এটি কমেন্ট করে আমাদের উত্তরটি জানিয়ে দাও। অপশন এ হলো সমীভবন, অপশন বি ব্যঞ্জনচ্যুতি, অপশন সি হলো স্বরলোপ, অপশন ডি হলো অন্তর্হদি। আমি আবারও বলছি যে ফাল্গুন থেকে ফাগুন শব্দটি কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত। অপশন এ সমীভবন, অপশন বি ব্যঞ্জনচ্যুতি, অপশন সি স্বরলোপ, অপশন ডি হচ্ছে অন্তর্হদি। জান্নাতি খাতুন লিখেছ ডি অন্তর্হদি। লামিয়া সাইদ ঋতু লিখেছ অপশন ডি অন্তর্হদি। ক্যাফায়েতুল্লাহ লিখেছ অন্তর্হদি। আরিবা কাতান লিখেছ ডি অন্তর্হদি। নওশিন তাবাসসুম লুপিন লিখেছ ডি অন্তর্হদি। মোহাম্মদ সজীব লিখেছ ডি। পৃথারটা দেখে, পৃথারটা দেখার দরকার নেই, তুমি তুমি বুঝে একটু উত্তর করার চেষ্টা করবে, তাহলে তুমি নিজে পড়বে। আশিক মাহমুদ লিখেছ ডি। স্বর্ণালী চক্রবর্তী লিখেছ ডি অন্তর্হদি। তাসনুবাদ হাজরিন লিখেছ একবার তো কমেন্টটা পড়েন। তোমার কমেন্ট কিন্তু পড়ে দিয়েছি। আবু নুমায়ের সাদ লিখেছ অপশন ডি। তামজিদ লিখেছ ডি। ওকে,
আমরা যদি উদাহরণটা দেখি তাহলে আমি আমি প্রশ্নটি দেখি তাহলে আমি লিখেছিলাম ফাল্গুন থেকে ফাগুন শব্দটি কোন ধ্বনির পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত। ফাল্গুন থেকে ফাল্গুন ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে এখানে সমবর্ণের ব্যঞ্জন চলে যায়নি, বরং যে কোনো একটি ব্যঞ্জন চলে গেছে। আমি বলেছিলাম যদি সম উচ্চারণ বা সমবর্ণের কোনো ব্যঞ্জন চলে যায় তাহলে সেটি হবে, সমবর্ণের যদি কোনো ব্যঞ্জন চলে যায় তাহলে সেটি হবে ব্যঞ্জনচ্যুতি, আর যদি যে কোনো একটি ব্যঞ্জন চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটি হবে অন্তর্হদি। সুতরাং ফাল্গুন থেকে ফাগুন অন্তর্হদি প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে। তোমরা অনেকে এই প্রশ্ন উত্তর সঠিক উত্তর দিয়েছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি চলে গেলাম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ, অপিনিহিতি ও অবিশ্রুতি। খুবই সহজ, জাস্ট একটু মনে রাখলেই চলবে যে পরের ইকার বা উকার যদি আমরা আগে উচ্চারিত করি, অর্থাৎ যে ধ্বনি পরিবর্তনটা আমাদেরকে নির্ণয় করতে হবে সেক্ষেত্রে যদি পরের ইকার বা উকার আগে উচ্চারিত হয় তবে সেটি হবে অপিনিহিতি। যেমন আজি থেকে আজ, আজি যদি আমি উচ্চারণ করি যেমন আজি, ইটা শেষে, আর যদি আইজ উচ্চারণ করি আইজ, তাহলে ইটা মাঝখানে চলে আসছে, অর্থাৎ পরের ইকারটা আগে চলে আসছে। এক্ষেত্রে এটি হচ্ছে অপিনিহিতির দৃষ্টান্ত। আবার যদি সাধু থেকে চলিত রূপে পরিবর্তিত হয় তাহলে সেটি হবে অবিশ্রুতি। যেমন চলিয়া একটি সাধু শব্দ, এটা পরিবর্তিত হয়ে হয়েছে চলে, অর্থাৎ সাধু থেকে চলিততে রূপান্তরিত হয়েছে, এক্ষেত্রে এটি হলো অবিশ্রুতি। আমি আবার বলছি যে পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় তবে সেটি হবে অপিনিহিতি, আর সাধু থেকে যদি চলিত রূপে পরিবর্তিত হয় তবে সেটি হবে অবিশ্রুতি। যেমন চলিয়া একটি সাধু শব্দ বা সাধুরূপ, এই রীতি থেকে হয়েছে চলে, সুতরাং সাধু থেকে চলিত হওয়ায় চলিয়া থেকে চলে অবিশ্রুতির উদাহরণ। আর আজি থেকে আজ, এখানে পরের ইকারটা আগে আসা, এটি হলো অপিনিহিতির উদাহরণ। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। অপিনিহিতি ও অবিশ্রুতি যদি তোমরা বুঝে থাকো তাহলে শুনিয়া থেকে শুনে কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত, এটি দ্রুত উত্তর করে ফেলো। উত্তর করে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। অপরাজিতা অন্তরা লিখেছ বি, অবিশ্রুতি। সোহা তানজি লিখেছ বি, মুর্শেদা খানম লিখেছ বি, প্রিয়াঙ্কা গোস্বামী লিখেছ বুঝছি ভাইয়া। ভাই আমি প্রশ্নের উত্তর করতে বলেছিলাম। সাদিয়া সাহিব প্রেমা লিখেছ বি, নওশিন তাওয়াসুম লুপিন লিখেছ বি, এ আর মাহিম লিখেছ বি, প্রেয়সী লিখেছ বি, রাকিবুল ইসলাম লিখেছ এ, তো শুনিয়া থেকে নিশাত সাবিয়া লিখেছিলে বি, শুনিয়া থেকে শুনে শব্দটি কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত। আমি বলেছিলাম যদি পরের ইকার বা উকার আগে উচ্চারিত তবে সেটি অপিনিহিতি, আর যদি সাধু থেকে চলিততে রূপান্তরিত হয় তবে সেটি হলো অবিশ্রুতি। এখানে শুনিয়া একটি সাধু শব্দ বা সাধুরীতির শব্দ, এটা পরিবর্তিত হয়ে হয়েছে শুনে, সুতরাং সাধু থেকে চলিত রূপান্তরিত হয়েছে, সুতরাং এই প্রশ্নের উত্তর হবে বি অর্থাৎ অবিশ্রুতি। এখন আরেকটি টপিকে আমরা আসি, এটা ধ্বনি পরিবর্তনের খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে ধ্বনির বিপর্যয় ও ব্যঞ্জন বিকৃতি। বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধ্বনির বিপর্যয় এবং ব্যঞ্জন বিকৃতি থেকে একাধিক প্রশ্ন এসেছে। যেমন সংজ্ঞার ক্ষেত্রে শব্দের দুটো ব্যঞ্জনের মাঝে যদি পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
আমি আবার বলছি, শব্দের মধ্যে যদি দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটে তবে তাকে ধ্বনির বিপর্যয় বলে। যেমন লোকসান থেকে লোসকান, এখানে কয়ের জায়গায় ক একটি ব্যঞ্জন আর স একটি ব্যঞ্জন, কয়ের জায়গায় স বসেছে, স এর জায়গায় ক বসেছে, অর্থাৎ ব্যঞ্জন স্থান পরিবর্তন করেছে। সুতরাং এক্ষেত্রে এটি হলো ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। আবার শব্দের মধ্যে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে যদি আরেকটি সম উচ্চারণের ব্যঞ্জন বসে তাহলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। যেমন ধোপা থেকে ধোবা, ব্যঞ্জন পরিবর্তিত হয়েছে এখানে, কিন্তু সম উচ্চারণের আরেকটি ব্যঞ্জন বসেছে। এই জন্য যদি সম ব্যঞ্জন পরিবর্তিত হয়ে সম উচ্চারণের ব্যঞ্জন বসে তাহলে সেটি হলো ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। আর যদি ব্যঞ্জন স্থান পরিবর্তন করে তাহলে সেটি হবে ধ্বনি বিপর্যয়। তোমরা যদি ধ্বনি বিপর্যয় ও ব্যঞ্জন বিকৃতি বুঝে থাকো তাহলে এই প্রশ্নটি করার চেষ্টা করো যে উপাদান থেকে উপাধান শব্দটি কোন ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া। উপাদান থেকে উপাদান শব্দটি কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত? অপশন এ ধ্বনি বিপর্যয়, অপশন বি ব্যঞ্জন বিকৃতি। অপশন এ ধ্বনি বিপর্যয়, অপশন বি ব্যঞ্জন বিকৃতি। সোহা তানজি লিখেছ বি ব্যঞ্জন বিকৃতি। ফারাবি আরিয়ান ফয়সাল লিখেছ বি ব্যঞ্জন বিকৃতি। মারিয়াম মুস্তাফা লিখেছ বি। এ আর মাহিম লিখেছ বি। স্বাধীন লিখেছ বি। সাদিয়া ঐশী লিখেছ বি। আব্দুল্লাহ রাফি লিখেছ বি। সারিয়া রহমান সাচি লিখেছ বি হবেই। জান্নাতুল ফেরদৌস মুক্তা লিখেছ বি। নোহা জান্নাত লিখেছ বি। স্বর্ণালী চক্রবর্তী লিখেছ বি। তামজিদ আহমেদ লিখেছ বি। যারা যারা বি উত্তর করেছো তাদের সবার উত্তরই সঠিক উত্তর হয়েছে, কেননা উপাদান থেকে উপাদান এখানে দ পরিবর্তিত হয়ে ধ বসেছে। দ হলো সম উচ্চারণের একটি ব্যঞ্জন, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হলো বি। আজকে আমরা যে বাংলা ক্লাসটি করলাম, যে টপিকের উপর আমাদের ক্লাস হলো, সেই টপিকের উপরেই আমাদের 24 তারিখের রাত 9টায় আমাদের পরীক্ষা হবে। আর পরীক্ষাটা হবে আমাদের জোবায়ের জিকে এডুকেশনাল গ্রুপে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বল, আমি আসতেছি। এখন আমাদের সামনে আচ্ছা, আজকে তোমরা তো ক্লাস করলে, এখন আমি দেখতে পাচ্ছি 247 জন আছো, ক্লাস করছো যারা। আজকে আমাদের সজীব স্যার হচ্ছে খুব চমৎকার একজন শিক্ষক, কিন্তু আজকে একটু জড়তা, তোমরা বুঝতে পারছো, অনলাইনে সে প্রথম, যার ফলে একটু জড়তা। আর আমার মনে হচ্ছে যে টপিকগুলি খুব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, রাইট? টপিকগুলি একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো নেক্সট টাইম আশা করি এরকম হবে না, নির্দিষ্ট টপিকের উপর ধরে ক্লাস হবে। আর হচ্ছে পরপর 2টা জেনারেল নলেজের ক্লাস হবে, পরপর 2টা। আশা করি এক সপ্তাহের মধ্যে 2টা জেনারেল নলেজের ক্লাস হবে। তোমরা আমাকে একটু কাইন্ডলি, আচ্ছা ওকে লিখেছো সুচি লিখেছো রান্না কি শেষ? আরে সুচি আচ্ছা কি, বাট আই এম হ্যাপি কিছু, হ্যাঁ অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছি আমরা। সুচি লিখেছো রান্না কি শেষ? ভাই রান্না শেষ হয় না, রান্না মানে অর্ধেক আছে, চলতেছে। আমি ছবি তুলে দিব কি কি আমরা রান্না করলাম, ঠিক আছে? তারপরে লিখেছে একবার এখান থেকে আরেকবার ওখান থেকে। হ্যাঁ, আজকে একটু বিচ্ছিন্ন ছিল। আশা করি পরবর্তীতে ক্লাসগুলি একটা নির্দিষ্ট টপিকের উপর হবে। কি লিখেছো? ভাইয়া চিকেন কোপ্তা কি হইছে? এখনো হয় নাই, হইলে ছবি তুলে পাঠাবো, গ্রুপে ছবি যাবে, দেখো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা হচ্ছে জেনারেল নলেজের পরপর 2টা ক্লাস হবে, 2টা সাধারণ জ্ঞানের ক্লাস হবে। এই 2টা ক্লাসে আচ্ছা, ও লিখেছে ক্লাসটি ভালো ছিল, ও লিখেছে হচ্ছে আমার অনেক কাজে লাগলো স্যার, থ্যাংক ইউ। ও লিখেছে হচ্ছে ক্লাসটি ভালো ছিল কিন্তু কোনো টপিকই বিস্তারিত হবে। হ্যাঁ, আজকে প্রথম ক্লাস তো আজকে একটু
ইয়ে করা হয়েছে একটু, মানে প্রথম ক্লাস হিসেবে সব ওভারঅল একটু আলোচনা হয়েছে। আমার অনেক কাজে লাগলো স্যার, কাজে তো লাগবে, কারণ কে ক্লাস নিয়েছে সেটা তো দেখতে হবে। টপিক গুলা সিরিয়ালি বলে দিলে রিভাইজ দিতে সুবিধা হতো। তুমি এই ক্লাসটা করো আবার, তাহলেই তুমি এটা পাবে। আচ্ছা, তো এখন আজকের ক্লাসে কমেন্ট সিন করে না, সবার কমেন্ট সিন করা সম্ভব হয় না, হবে না। অনেক শর্টকাট টেকনিক শিখতে পেরেছে, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তো যেটা বলছিলাম, আরো 2টা ক্লাস হবে, আরো 2টা ক্লাস হবে, পরপর 2টা ক্লাস হবে সাধারণ জ্ঞানের। এখন তোমরা কোন টপিকে ক্লাস করতে চাও আমাকে কাইন্ডলি একটু জানাও। কোন টপিকে ক্লাস করতে চাও, কোন টপিক? পরপর 2টা ক্লাস হবে, কোন টপিক? সাধারণ জ্ঞানে। ইন্টারন্যাশনাল হলে ভালো হয়, আমাদের মনের চাহিদাটা শুধু জুবাইর ভাইয়া বুঝে। ইমরান হোসেন, তুমি এটা কার ছবি প্রোফাইল পিকচার দিয়ে রাখছো? নিজের ছবি প্রোফাইল পিকচার দাও। ঠিক আছে, থ্যাংক ইউ ইমরান হোসেন। আচ্ছা, তো এই যে সজীব ভাইয়া লাভ ইউ, সজীব ভাই পাশে আছে, তাকে লাভ ইউ পৌঁছায় দিলাম, ভাইয়ের জন্য আন্তরিক ভালোবাসা থাকলো। সজীব স্যার এখন কি লিখছে? সজীব স্যার এখন এক্সাম গুলি কি এই টপিকের হবে? সজীব স্যার এখন ইউটিউব ভিডিও দিচ্ছে না কেন? ব্যস্ত তো, একসাথে মনে হয় কয়েকটা প্রেম করে, যার ফলে সম্ভবত সময় পাচ্ছে না। আচ্ছা, তো যেটা বলছিলাম, হ্যাঁ ইন্টারন্যাশনাল তোমরা লিখছো, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল তো অবশ্যই, কিন্তু ইন্টারন্যাশনাল কোনটা? আচ্ছা, কুহু লিখেছ হচ্ছে রাজধানী, কুহু লিখেছ হচ্ছে রাজধানী এবং মুদ্রা। ওকে ফাইন, এটা মাথায় থাকলো। রাজধানী এবং মুদ্রা তো আসলে আমি পড়াই দিতে পারবো না, আমি টেকনিকটা বলে দেবো নেক্সট যখন পরপর 2টা ক্লাস হবে। ও লিখেছে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ যে টপিক গুলি, কারেন্ট টপিকের উপর, কারেন্ট টপিকের উপর 2টা ক্লাস হয়ে গেছে। এখন নদ নদী পরে হোক, এটা ইজি। আমরা যেটা চাই ইন্টারন্যাশনাল এর ক্লাস পরপর 2টা। ও লিখেছে জাতিসংঘ, ইন্টারন্যাশনাল টপিক, স্পেশালি ইম্পর্টেন্ট কান্ট্রি এর ব্যাকগ্রাউন্ড। ওকে ফাইন, ও একটা ভালো কথা বলছে। চীন, ভারত, আমেরিকা এগুলোর ব্যাকগ্রাউন্ড ধরে পড়তে পারি আমরা। যুদ্ধ সম্পর্কে, এটা হতে পারে যুদ্ধ এবং কি বলে যুদ্ধের সাথে যেটা আছে যুদ্ধ এবং বিপ্লব, 2টাকে এক করে ক্লাস হবে। প্রণালী, মৌরি লিখেছে হচ্ছে প্রণালী, আইন, রাজধানী, ঠিক আছে। এত কমেন্ট আসতেছে যে শো করতে গেলে আরেকটা চলে আসে। মৌরি লিখেছে হচ্ছে প্রণালী, থ্যাংক ইউ ভাই। আমি প্রণালী তোমাদেরকে যেদিন পড়াবো সেদিন শুধুই প্রণালী পড়াবো, আধা ঘন্টা প্রণালী পড়াবো, এবং আধা ঘন্টা পর আশা করি তোমাকে আর প্রণালী পড়তে হবে না, এরপর ডাইরেক্ট এক্সাম দিয়ে দিবে। প্রণালী এত ইজি করে আশা করছি আমি পড়াইতে পারবো। ভাই আপনি যা মনে করেন পড়ানো। ওকে ফাইন, তাহলে তোমাদের মন্তব্য তো আমি নিলাম, ইউএন লিখেছো অনেকে, তোমাদের মন্তব্য নিলাম। এরপর হচ্ছে আমি আমার মতো করে ইন্টারন্যাশনাল পরপর 2টা টপিক পড়াবো। আরেকটা কাজ যেটা করবো হচ্ছে 1 মাসে কি কি ক্লাস হবে, ক্লাসগুলি কবে হবে, আর হচ্ছে এক্সামগুলি কবে হবে, আমি একটা কি বলে একটা শিডিউল দিয়ে দিব। তোমরা ওইটা ধরে পরবর্তীতে আমাদের ক্লাসগুলি করতে পারবে, যেটা সুবিধা হবে। আজকে যারা ক্লাসে ছিল, আমি কিন্তু রান্না করলো আমি দেখেছি যে জুবায়ের স্যারের ফ্যান মমিন, তুমি নাম চেঞ্জ করবে কিন্তু। বিভিন্ন দেশ, হ্যাঁ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ নিয়ে ক্লাস হবে। তো আমি আজকে রান্না করলো, আমি কিন্তু তোমাদের ক্লাস দেখেছি, তোমাদের অংশগ্রহণ দেখেছি, সবার বিশেষ করে উত্তর করেছো তোমরা। আচ্ছা, এটা কি লিখেছে জুবায়ের্স ইংলিশ? ভাই জুবায়ের্স ইংলিশ রিটেন কবে পাবো? টাঙ্গাইল তো পাবো, এটা বের করতে আমার আরো 20-25 দিন সময় লেগে যাবে। যখন বের হবে আমি গ্রুপেই দিব, তোমরা পাবা। তো যেটা বলছিলাম যে আমি তোমাদের তোমরা যে ক্লাসে অংশগ্রহণ করেছো আমি দেখেছি, খুব ভালো লেগেছে। তো অনেকেই আছো খুব অ্যাক্টিভ। তো আমাদের এক্সামটা হবে এটার উপর আগামী 24 তারিখ রাত 9টায়। সো সবাই আশা করি আজকে ক্লাসে যেভাবে ছিল, আগের ক্লাসগুলিতে যেভাবে ছিল, ঠিক সেইভাবেই 24 তারিখ রাত 9টায় আমাদের সাথে থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।